শুরুটা ছিল সাধারণ, কিন্তু একটা ঝড় আসার অপেক্ষায় ছিল। যে মানুষটি ছোট্ট একটি গ্রামে জন্ম নিয়েছিল, সে কি জানতো তার রঙের তুলির প্রতিটি আঁচড় একদিন ইতিহাস হয়ে উঠবে? 1943 সালের দুর্ভিক্ষ, সাঁওতাল নারীদের সংগ্রাম অথবা নবান্নের উচ্ছ্বাস, তার ক্যানভাসে সবই যেন জীবন্ত হয়ে উঠেছিল। তিনি শুধু একজন চিত্রশিল্পী নন, তিনি একটি যুগের প্রতিচ্ছবি। তাহলে চলুন সময়ের এই শিল্পযাত্রায় পা বাড়াই। 1943 সাল, ভয়াবহ দুর্ভিক্ষে করুণ আর্তনাদে ভরে উঠেছিল বাংলার আকাশ বাতাস। জয়নুল আবেদিন সেই দৃশ্যগুলো শুধু দেখেননি, বরং তার হৃদয়ে ধারণ করেছিলেন। তিনি সেই কষ্ট, বেদনা আর বাঁচার সংগ্রাম তুলির মাধ্যমে ক্যানভাসে অমর করে তুলেছিলেন। তার তুলিতে উঠে আসে ক্ষুধার্ত মায়ের কোলের কঙ্কালসার শিশুর প্রতিচ্ছবি। আরেকটি ছবিতে দেখা যায় ক্লান্ত কৃষকের হাত দিয়ে ধানের শীষ মুঠো করতে চাওয়ার আকুতি। এই দুর্ভিক্ষ চিত্রমালা শুধু শিল্প নয়, এটি ইতিহাসের এক চিৎকার, যা অনাগত প্রজন্মকে মনে করিয়ে দেয় বঞ্চনা আর লড়াইয়ের এক অন্ধকার অধ্যায়ের কথা। জয়নুল আবেদিন তার প্রতিটি আঁচড়ে শুধু কষ্টই ফুটিয়ে তোলেননি, দেখিয়েছেন মানুষের ভেতরের শক্তি, যে শক্তি ধ্বংসের ভেতরেও আশার প্রদীপ জ্বলতে পারে। তার এই চিত্রমালা শুধু শিল্প নয়, এটি একটি নীরব চিৎকার, যা বিশ্বজুড়ে শিল্পবোদ্ধাদের মনে দাগ কেটেছিল। দুর্ভিক্ষের যন্ত্রণায় আঁকা এই ছবি কেবল একটি সময়ের গল্প নয়, এটি আমাদের নিজেদের দিকে তাকানোর এবং মানবতার কথা মনে করিয়ে দেয়। জয়নুল আবেদিন মানেই দুর্ভিক্ষের ক্যানভাসে জীবনের গল্প। জয়নুল আবেদিন একজন অসাধারণ প্রতিভা, যিনি শিল্পাচার্য নামে পরিচিত। 1914 সালের 29 ডিসেম্বর ময়মনসিংহের কিশোরগঞ্জে জন্ম নেওয়া এই শিল্পী তার অনন্য চিত্রশিল্পের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন। ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি তার অদ্ভুত টান ছিল। পাখির বাসা, গরু, ছাগল বা ফুল ফল এসব এঁকে মা বাবাকে দেখাতেন। এই আগ্রহ থেকেই তিনি কলকাতা গভর্নমেন্ট স্কুল অব আর্টসে ভর্তি হন এবং 1938 সালের প্রথম শ্রেণীতে প্রথম হয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তার জীবন বদলে দেয় 1943 সালের দুর্ভিক্ষ। এই ভয়াবহ সময়ের বাস্তব চিত্র তিনি তুলে ধরেন, বিশ্বজুড়ে পরিচিতি পান। তার বিখ্যাত কাজগুলোর মধ্যে রয়েছে নবান্ন, মনপুরা 70, ম্যাডোনা 43 এবং সাঁওতাল রমণী। এগুলো শুধু ছবি নয়, সময়ের ক্যানভাসে মানবতার গল্প। 1948 সালে ঢাকায় তার উদ্যোগেই প্রতিষ্ঠিত হয় গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট। এটি বাংলাদেশের চারুকলার বিকাশে মাইলফলক হয়ে গড়ে ওঠে। তিনি শিল্প শিক্ষার প্রসারে আমৃত্যু কাজ করেছেন এবং বাংলাদেশের চিত্রশিল্পের প্রথম প্রজন্মকে নেতৃত্ব দিয়েছেন। তার অবদান শুধু দেশে নয়, আন্তর্জাতিক পর্যায়েও স্বীকৃতি পেয়েছে। 2009 সালে বুধ গ্রহের একটি জ্বালামুখ তার নামে নামকরণ করা হয় এবং তার জন্মদিনে গুগল ডুডল ফিচার তাকে সম্মান জানায়। 1976 সালের 28 মে জয়নুল আবেদিন মৃত্যুবরণ করেন, কিন্তু তার সৃষ্টি আমাদের হৃদয়ে চিরজীবন্ত। তার কাজের মাধ্যমেই তিনি আজও বেঁচে আছেন। তার বাবা তামিজউদ্দিন আহমেদ ছিলেন পুলিশের দারোগা। তার মা জয়নাবুন নিসা ছিলেন গৃহিণী। 9 ভাই বোনের মধ্যে জয়নুল আবেদিন ছিলেন সবার বড়। পড়াশোনায় হাতেখড়ি পরিবারের অভ্যন্তরীণ পরিমণ্ডলেই। মাত্র 16 বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে তিনি বন্ধু বান্ধবদের সাথে কলকাতায় গিয়েছিলেন শুধু গভর্নমেন্ট স্কুল অব আর্টস দেখার জন্য। কলকাতা গভর্নমেন্ট স্কুল অব আর্টস ঘুরে আসার পর সাধারণ পড়াশোনায় জয়নুল আবেদিনের মন বসছিলই না। তিনি 1933 খ্রিস্টাব্দে ম্যাট্রিক পরীক্ষার আগে স্কুলের পড়ালেখা বাদ দিয়ে কলকাতায় চলে যান এবং মায়ের অনুসমর্থনে গভর্নমেন্ট স্কুল অব আর্টসে ভর্তি হন।
তার মা জয়নুল আবেদিনের আগ্রহ দেখে নিজের গলার হার বিক্রি করে ছেলেকে কলকাতায় তখনকার আর্ট স্কুল কলেজে ভর্তি হতে সাহায্য করেন। জয়নুল আবেদিন 1933 থেকে 1938 খ্রিস্টাব্দ পর্যন্ত কলকাতায় সরকারি আর্ট স্কুলে পড়েন। 1938 খ্রিস্টাব্দে কলকাতার গভর্নমেন্ট স্কুল অফ আর্টসের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। নবান্ন বাংলার মাটির প্রাণের উৎসব। নতুন ধানের ঘ্রাণ আর কৃষকের মুখের হাসি যেন একসাথে মিলে যায়। আর এই প্রাণের উৎসবকে চিরস্থায়ী করে তুললেন শিল্পাচার্য জয়নুল আবেদিন তার অনন্য সৃষ্টি নবান্ন চিত্রকর্মে। 1970 সালের এই বিখ্যাত চিত্রকর্মটি ছিল 65 ফুট দীর্ঘ, বাংলাদেশের চিত্রকলার ইতিহাসে এক বিস্ময়। প্রতিটি ব্রাশের আঁচড়ে ফুটে উঠেছিল গ্রামীণ জীবনের সজীব চিত্র। এই চিত্রে ধানের মাঠ, গরুর গাড়ি, সজীব পল্লী জীবন আর উৎসবের আনন্দের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। এটি শুধু একটি ছবি নয়, এটি বাংলার গ্রামীণ ঐতিহ্যের এক জীবন্ত দলিল। জয়নুল আবেদিন শুধু ক্যানভাসে রং ছড়াননি, তিনি যেন প্রতিটি চরিত্রের প্রাণ সঞ্চার করেছিলেন। এখানে আমরা দেখি নতুন ধানের গন্ধে কৃষকের মুখে হাসি, বাচ্চাদের দৌড়ঝাঁপ আর নারীদের গানের তালে তালে নাচ। এই বিশাল চিত্রকর্ম তৈরিতে সময় লেগেছিল বহুদিন। প্রতিটি রং, প্রতিটি কণ্ঠ আর প্রতিটি রেখায় ছিল তার গভীর শ্রম আর নিষ্ঠা। নবান্ন শুধু একটি উৎসবের গল্প নয়, এটি বাংলার ঐতিহ্য, কৃষকের সুখ দুঃখ আর প্রকৃতির সঙ্গে অনন্য মেলাবন্ধনের প্রতিচ্ছবি। জয়নুল আবেদিন এই চিত্রকর্মের মাধ্যমে আমাদের গ্রামীণ জীবনের চিরায়ত সৌন্দর্যকে তুলে ধরেছেন বিশ্বমঞ্চে। নবান্ন আমাদের শিখিয়েছে প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে জীবন উদযাপন করতে। জয়নুলের তুলির স্পর্শে সেই উদযাপন অমর হয়ে উঠেছে। মনপুরা 70। 1970 সালের 12 নভেম্বর বঙ্গোপসাগরের উপর দিয়ে বয়ে যায় ইতিহাসের ভয়ঙ্করতম ঘূর্ণিঝড়। এর তাণ্ডবে মনপুরার চারিপাশে হাজারো জীবন নিভে যায়, এক বিশাল ট্র্যাজেডি যা গোটা জাতির হৃদয়ে গভীর ক্ষত তৈরি করে। এই ভয়াবহতা চিরস্থায়ী হয়ে আছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের তুলিতে, তার বিখ্যাত চিত্রকর্ম মনপুরা 70। এটি শুধু একটি ছবি নয়, এটি একটি নিঃশব্দ আর্তনাদ যা মানবজাতির প্রতি প্রকৃতির রুদ্র মেজাজের কথা বলে। এই চিত্রকর্মটি প্রায় 30 ফুট দীর্ঘ। প্রতিটি অংশ যেন এক একটি গল্প, যেখানে ধ্বংস আর শূন্যতার চিত্র ফুটে উঠেছে। এই তুলির আঁচড়ে আমরা দেখতে পাই ভেঙে যাওয়া ঘর, হারিয়ে যাওয়া সন্তান আর প্রকৃতির ভয়াল রূপ। কেন এই চিত্রকর্ম এত বিখ্যাত? কারণ এটি শুধু একটা দৃশ্য নয়, এটি একটি আবেগ, এক যন্ত্রণা যা সীমানা ছাড়িয়ে মানুষের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় প্রকৃতির কাছে মানুষ কতটা অসহায়। জয়নুল আবেদিন তার তুলিতে শুধু দুর্যোগের ক্ষতই দেখাননি, তিনি দেখিয়েছেন মানুষের বেঁচে থাকার লড়াই যা সবকিছুর পরেও তাকে এগিয়ে যেতে বাধ্য করে। মনপুরা 70 কেবল একটি চিত্রকর্ম নয়, এটি আমাদের স্মরণ করিয়ে দেয় মানুষের ক্ষুদ্রতা, প্রকৃতির শক্তি আর সেই ধ্বংসস্তূপ থেকে নতুন করে গড়ে ওঠার গল্প। এটি একটি নীরব সাক্ষ্য যা কালের গর্ভে অমর হয়ে থাকবে। মনপুরা 70 এক নিঃশব্দ আর্তনাদ। একজন শিল্পী কেবল নিজের তুলির জাদুতেই সীমাবদ্ধ থাকেন না, যদি তার হৃদয়ে থাকে নতুন প্রজন্ম গড়ার আকাঙ্ক্ষা। শিল্পাচার্য জয়নুল আবেদিন ছিলেন ঠিক এমনই একজন মানুষ। তার স্বপ্ন ছিল এমন এক প্রজন্ম গড়ে তোলা যা শিল্পের মাধ্যমে জাতির পরিচয়কে বিশ্ব দরবারে তুলে ধরবে। 1948 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষত, 1947-এর দেশভাগ আর অসংখ্য দুঃখ দুর্দশার মাঝেও জয়নুল আবেদিনের কাছে একটি লক্ষ্য ছিল স্পষ্ট, বাংলায় একটি চিত্রশিক্ষার প্রতিষ্ঠান গড়ে তোলা। তার উদ্যোগে ঢাকার জনসন রোডে একটি জীর্ণ ভবনে যাত্রা শুরু করে গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট। প্রথমে মাত্র 18 জন শিক্ষার্থী নিয়ে শুরু হলেও এই প্রতিষ্ঠানই পরবর্তীতে হয়ে ওঠে বাংলাদেশের শিল্পচর্চার কেন্দ্রবিন্দু।
কিন্তু এটি ছিল কেবল শুরু। 1956 সালের আর্ট ইনস্টিটিউট রূপান্তরিত হয় শাহবাগে এবং তা নতুন মাত্রা লাভ করে, কিন্তু এই প্রতিষ্ঠানই 1963 সালের প্রথম শ্রেণীর সরকারি কলেজের স্বীকৃতি পায় এবং পরে তা বাংলাদেশের চারুকলা অনুষদ হিসেবে পরিচিত হয়। জয়নুল আবেদিন শুধু একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন একজন পথ প্রদর্শক। তার ছাত্রদের জন্য তিনি ছিলেন শক্তি, অনুপ্রেরণা এবং চ্যালেঞ্জ মোকাবেলার প্রেরণা সূত্র। তার শিক্ষাদান শুধু শিল্প শেখানো ছিল না, তিনি শিখিয়েছিলেন কিভাবে জীবনের প্রতিটি অনুভূতিকে ক্যানভাসে ফুটিয়ে তোলা যায়। তার ছাত্রদের মধ্য থেকে অনেকেই আজ বাংলাদেশের শিল্প জগতের দিকপাল। তার সাহচর্যে তারা শুধু শিল্পীই নয়, বরং জাতির কল্পকথক হয়ে উঠেছে। তিনি শিল্পকে দিয়েছেন নতুন ভাষা আর শিক্ষাদানের মাধ্যমে তৈরি করেছেন এমন একটি ভিত্তি যা বাংলাদেশকে আন্তর্জাতিক শিল্প জগতেও মর্যাদার আসনে বসিয়েছে। এক কথায় বলা যায়, শিল্পের ছোঁয়ায় এক জাতির উত্থান। জীবনের শেষ দিনগুলোয় একজন মানুষের প্রকৃত পরিচয় বহন করে। শিল্পাচার্য জয়নুল আবেদিনের জীবনও এর ব্যতিক্রম ছিল না। শিল্পের প্রতি তার অগাধ ভালোবাসা, মানুষের প্রতি মমত্ববোধ এবং সৃষ্টির প্রতি তার অটল নিষ্ঠা সবকিছু মিলেই তাকে করেছে অনন্য। শেষ দিনগুলোতে তিনি অসুস্থ শরীর নিয়ে হলেও তার সৃষ্টির মাধ্যমে জাতির জন্য কিছু করে যাওয়ার চেষ্টা চালিয়ে গেছেন। 1976 সালের 28 মে মাত্র 61 বছর বয়সে ঢাকায় তার জীবনাবসান ঘটে। তবে তার যাত্রা এখানেই শেষ নয়। তিনি রেখে গিয়েছেন এমন একটি উত্তরাধিকার যা আজও আমাদের অনুপ্রাণিত করে। তার মৃত্যুর পরও তার সৃষ্টি অমর। 1977 সালে বাংলাদেশ সরকার তাকে স্বাধীনতা পুরস্কার দান করে। 1909 সালে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়ন তার নামের প্রতি সম্মান জানিয়ে বুধ গ্রহের একটি জ্বালামুখের নাম রাখে আবেদিন ক্রেটার। 1919 সালের 29 ডিসেম্বর তার 105তম জন্মদিন উপলক্ষে গুগল তাকে সম্মান জানায় একটি বিশেষ ডুডলের মাধ্যমে। এটি ছিল সারা বিশ্বে তার অবদানকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার। তার শিল্পকর্ম আজও সারা বিশ্বের আর্ট গ্যালারি এবং নিলামে নিজের অবস্থান ধরে রেখেছে। 2024 সালে নিউ ইয়র্কে তার মনপুরা 70 সিরিজের একটি কাজ বিক্রি হয় প্রায় 8 কোটি 25 লাখ টাকায়। এটি বাংলাদেশের শিল্পীর জন্য একটি অনন্য রেকর্ড তুলে ধরেছে। তার উত্তরাধিকার আজও আমাদের মনে করিয়ে দেয়, সত্যিকারের শিল্পের কাজ কেবল সৃজন নয়, বরং একটি জাতিকে গড়ে তোলা। জয়নুল আবেদিনের নবান্ন চিত্রকর্মটি তৈরি করতে তিনি 65 ফুট দীর্ঘ চিত্র আঁকেন। এটি ছিল তার একটি অন্যতম মহৎ কাজ। তবে সবচেয়ে মজার বিষয় হলো, এটির জন্য তিনি ঘন্টার পর ঘন্টা সেই চিত্রের মধ্যেই ঘুরে ঘুরে কাজ করতেন এবং অনেক সময় ভুলেই যেতেন খেতে, বিশ্রাম নিতে। একদিন তার এক সহকর্মী এসে তার কাছে বলে, এবার খাওয়াটা থামিয়ে দিন, চিত্রকর্মের চেয়ে নিজের শরীরও তো জরুরি। নবান্ন চিত্রকর্মটি তৈরি করতে গিয়ে তিনি এমন একটি শখের কাজ করেছিলেন যেখানে গ্রাম বাংলার উৎসব ও গ্রামীণ জীবন তুলে ধরা হয়েছিল। তিনি নিজে এই চিত্রটি তৈরি করার আগে একটি পূর্ণ প্রক্রিয়া অনুসরণ করেছিলেন, যেমন গায়ে গিয়ে কাঠকাষ্ঠের প্রাকৃতিক শোভা দেখার পর এবং মানুষের জীবনযাত্রা দেখে সেসব ফুটিয়ে তুলতেন। তার বিশাল এক কাজ হতে যাচ্ছিল, কিন্তু সেটি একসময় হুমকির মুখে পড়ে যায়। একদিন তার কিছু বন্ধু এসে মজা করে বলল, এবার কি সাপের পেছনে হাঁটছো নাকি আরো বড় চিত্র বানাবে? জয়নুল তখন হাসি মুখে বলেন, শিল্পী হতে গেলে তো একটু ঝুঁকি নিতেই হবে। 1958 সালে তিনি একবার শিল্পীদের সাথে একটি গেট টুগেদারে অংশ নেন যেখানে তারা মজা করছিলেন। তখন সবাই তার চিত্রকর্ম নিয়ে আলোচনা করছিলেন, কিন্তু তখন একটি কৌতুক উঠেছিল। জয়নুলের ছবি দেখলেই মন ভালো হয়ে যায়, কিন্তু সে যখন ছবির আকার ছোট রাখে তখন মনে হয় খুব বড় কিছু চলছে। তখন সবার হাসির আওয়াজে পুরো পরিবেশ জলজলে হয়ে ওঠে এবং জয়নুল নিজেও হাসতে হাসতে বলেন, ছবির আকার বড় নয়, তবে অনুভূতির গভীরতা অনেক বেশি। একটা বিষয়ে খুব লক্ষণীয় যে জয়নুল আবেদিন কিশোর বয়সেই সেলফ টিউটর হয়েছিলেন।
জয়নুল আবেদিন যখন ছোট ছিলেন তখন তার চারপাশে কোনো বড় শিল্পী ছিলেন না। তিনি নিজের মধ্যে শিল্পের প্রতি গভীর আকর্ষণ থাকায় তিনি নিজের সেলফ টিউটর হিসেবে কাজ শুরু করেন। খুব ছোটবেলায় পাখি, ফুল গাছ, পশুদের আঁকতেন, তারপর তা পরিবারের সদস্যদের দেখাতেন। একবার তার মা তাকে বলেছিলেন, তোমার আঁকা ছবি আর ঘরের দেয়ালের মধ্যে বড় কোনো পার্থক্য নেই। তখন তিনি হেসে বলেন, তবে একদিন আমার ছবি দেয়ালের চেয়েও বড় হবে। একবার জয়নুল আবেদিন একটি শিল্পকর্মের প্রদর্শনীতে ছিলেন, যেখানে তার আঁকা ছবির মধ্যে একটি শিশুর ছবি ছিল। একটি ছোট্ট ছেলে এসে ছবিটি দেখে বলল, এটাই তো আমি। তখন সবাই অবাক হয়ে দেখেন শিশুটির হাতের আঙ্গুলের সাথে ছবির হাতের আঙ্গুলের পুরোপুরি মিল আছে। এই ঘটনা জয়নুলকে হাসির মধ্যে ডেবে দিয়েছিল এবং তিনি বলেছিলেন, শিল্পকে যদি হৃদয় দিয়ে অনুভব করা যায় তবে সে ছবিটি আরো বেশি জীবন্ত হয়ে ওঠে। মনপুরা ৭০ চিত্রকল্পের সময় জয়নুল আবেদিনের সৃষ্টির মধ্যে এমন এক গভীর আবেগ ছিল যা তার আরেক সহকর্মীকে মুগ্ধ করেছিল। একদিন তার সহকর্মী তাকে জিজ্ঞেস করেছিলেন, তুমি যে এত অনুভূতির সঙ্গে আঁকছো, তোমার নিজের মনে কি কিছু ঘটছে? তখন জয়নুল বললেন, শিল্পী হিসেবে নিজের দুঃখগুলো কখনোই প্রকাশ করতে হয় না, কারণ ছবি তো নিজের অনুভূতিই ছড়ায়। একদিন স্নাতক ক্লাসে ছাত্ররা সবকিছুর উপর আলোচনা করছিল। তাদের মধ্যে একজন ছাত্র বলল, স্যার, এই ছবি কতদিন সময় নেবে তৈরি হতে? জয়নুল আবেদিন তখন তাকে পরামর্শ দিলেন, একটি ছবি যদি মাত্র একদিনে শেষ হয় তবে বুঝতে হবে সেই ছবি জীবনের গল্প নয়, কেবল একদিনের ঘটনা। চিত্রশিল্পী হিসেবে সৃষ্টির সময় তুমি তাড়াহুড়া করো না, কারণ জীবনও অনেক সময় চিত্রশিল্পের মতোই ধীরে ধীরে তৈরি হয়। জয়নুল আবেদিন তার ছাত্রদের জিজ্ঞেস করেছিলেন, তুমি কি জানো তোমার আঁকা ছবিতে মানুষ কি দেখতে চায়? এক ছাত্র উত্তর দেয়, তারা আমাদের আঁকা ছবি দেখতে চায়। জয়নুল হাসেন এবং বলেন, তারা শুধু ছবি দেখতে চায় না, তারা তোমার অনুভূতি দেখতে চায়। ছবি হচ্ছে তোমার অনুভূতিরই প্রতিচ্ছবি। আবেদিনের খাবারের অর্ডার নিয়ে অনেকগুলো মজার ঘটনা আছে, এর মধ্যে একটা শেয়ার করি। একদিন তিনি তার ছাত্রদের সাথে একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। তাদের মধ্যে কিছু ছাত্র ভেবেছিলেন চিত্রশিল্পী জয়নুল আবেদিন নিশ্চয়ই সেরা খাবারই অর্ডার করবেন, বা তিনি হয়তো খুব পছন্দের কিছু খাবারের কথা বলবেন। কিন্তু খাবারের অর্ডার দিতে গিয়ে জয়নুল আবেদিন অবাক করার মতো একটা অনুরোধ করেছিলেন। তিনি ওয়েটারকে বলেছিলেন, একটি স্যুপ, কিন্তু সেটা এমন যেন হয় যাতে এক মুঠো রঙের মতো গাঢ় শেড থাকে, যেন ক্যানভাসের মতো দেখতে লাগে। ওয়েটার একটু বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করলেন, স্যার, কি ধরনের রঙের শেড চাইবেন? জয়নুল হাসি মুখে বললেন, রঙের ব্যাপারে চিন্তা করতে হবে না, আমি নিজেই চিত্রশিল্পী, শুধু খাবারের মধ্যে একটু স্বাদ আর দৃশ্যের বৈচিত্র্য চাই। এই অদ্ভুত অনুরোধে পুরো রেস্তোরাঁর কর্মীরা একটু হাসলো এবং খাবারের অর্ডার নিয়েই বেরিয়ে গেল। কিছুক্ষণের মধ্যে জয়নুলের জন্য এমন এক ধরনের স্যুপ এনে দিল যা দেখতে ছিল খুবই রঙিন এবং বিভিন্ন শেডের ছিল। জয়নুল অবাক হয়ে বললেন, এই তো, এটা ঠিক যেন একটা শিল্পকর্ম। তবে আরো মজার ব্যাপার হলো, তিনি যখন খাবার শেষ করেছিলেন তখন ছাত্রদের বলেছিলেন, খাবারের যেমন রং তেমনই মানুষের মন। একটানা এক রঙের খাবার খেলে মনও একই রঙে বদলে যায়, তাই খাবারের মতো জীবনেও বৈচিত্র্য থাকা দরকার। শিল্পাচার্য জয়নুল আবেদিন একটি নাম যা শুধু বাঙালির গর্ব নয়, বিশ্বশিল্পের এক অবিস্মরণীয় অধ্যায়। তার প্রতিটি চিত্রকর্ম শুধু সৌন্দর্যের বহিঃপ্রকাশ নয়, বরং মানুষের কষ্ট, সংগ্রাম এবং জীবনের গল্পের এক নীরব ভাষ্য। তার তুলির প্রতিটি আঁচড়ে ফুটে উঠেছে একটি জাতির আবেগ, কষ্ট এবং স্বপ্ন। এমন একজন শিল্পী যিনি আমাদের শিখিয়েছেন, শিল্প শুধু সৃজন নয়, বরং মানবতার প্রতি এক গভীর শ্রদ্ধার প্রকাশ। আজ আমরা তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তার সৃষ্টির মাধ্যমে আমাদের হৃদয়ে তাকে চিরজীবী রাখি, কারণ জয়নুল আবেদিনের মতো শিল্পীরা কখনোই মৃত্যুবরণ করেন না, তারা তাদের কাজের মাধ্যমে চিরন্তন হয়ে থাকেন। শিল্পীর সৃষ্টি অমর, তার গল্প আমাদের জন্য এক প্রেরণা। আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী পর্বে আরও একজন কিংবদন্তি গল্প নিয়ে আমরা ফিরে আসব। শিল্প আমাদের চেতনার প্রতিচ্ছবি, আসুন আমরা তাকে সম্মানের সাথে ধারণ করি।